নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব পেঁয়াজ চাষ নিয়ে। তো পেঁয়াজ চাষের কয়েকটি ভিডিও আপনাদের জন্য আপলোড দিব, কারণ আজকের এই ভিডিওতে যদি আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই পার্ট পার্ট করে পেঁয়াজ চাষ সম্পর্কে আমি আলোচনা করব। কারণ পেঁয়াজে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ এবং পোকার আক্রমণ হয়ে থাকে। সেই রোগগুলি দেখতে কেমন, সেই রোগগুলির নাম কি, এবং যে সমস্ত পোকা লাগে সেই সমস্ত পোকাগুলির নাম কি, তো সেই সমস্ত রোগ ও পোকাকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে সবথেকে প্র্যাকটিক্যাল কোন টেকনিক্যালগুলি সবথেকে ভালো কাজ করে সেই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করব। তো প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। আগামী দিনে পেঁয়াজ চাষের A to Z ইনফরমেশন জানার পর খুব সুন্দরভাবে পেঁয়াজ চাষটি করতে পারবেন। তার পাশাপাশি পেঁয়াজের জমিতে কি পরিমাণে রাসায়নিক সার ভিটামিন প্রয়োগ করবেন, রাসায়নিক সার এবং ভিটামিনের অভাব হলে কি ধরনের সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যায়, পুরো ডিটেলস আলোচনা করব। তো আমি পার্ট পার্ট করে আলোচনা করব, সেগুলো দেখবেন। আজকের এই ভিডিওতে আলোচনার যে মূল বিষয় সেটা হলো, অনেকেই পেঁয়াজের বীজ আপনারা জমিতে ছড়িয়ে দিয়েছেন। অনেকের গাছ হয়তো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়ে গেছে, তাই তো। তো এই গাছের এখন দেখবেন একটি রোগ কিন্তু দেখতে পাওয়া যাবে, সেটি হলো ড্যাম্পিং অফ, বা চারাগুলি মিডিল থেকে শুকিয়ে শুকিয়ে মারা যাবে, বা পেঁয়াজের যে অগ্রভাগ সেটা শুকিয়ে যাবে। এটা একটা বিষয় এখন এই চারা অবস্থাতে, বুঝতে পারলেন। তাছাড়া পেঁয়াজের গাছকে একটু মোটা সোটা কীভাবে করবেন এবং হেলদি কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে পেঁয়াজের চারাকে আপনি কিভাবে তৈরি করবেন বা সুরক্ষিত রাখবেন, চারাগুলোকে আপনি কিভাবে খুব সুন্দর এবং তরতাজা করবেন যেন গাছগুলি খুবই ভালো হয়, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। পেঁয়াজের চারাতে এখন যে প্রবলেমটা বেশিরভাগ দেখা দিবে সেটি হচ্ছে ড্যাম্পিং অফ, অর্থাৎ চারাগুলি মিডিল থেকে শুকিয়ে গিয়ে মারা যাবে। এটা আপনার রাইজোকটোনিয়া, পিথিয়াম এবং ফাইটোপথেরা নামক ফাঙ্গাসে করে থাকে এই ড্যাম্পিং অফ। তো এই ড্যাম্পিং অফ রোগকে রক্ষা করার জন্য আপনি এই মুহূর্তে কি করবেন, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন 15 ml, এবং তার সাথে দিবেন পিআই কোম্পানির ভিসমা, এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি 15 গ্রাম, এবং তার সাথে দিবেন ভ্যালিডামাইসিন 30 ml দিয়ে 3টি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে এই ড্যাম্পিং অফ রোগের হাত থেকে পেঁয়াজকে রক্ষা করতে পারবেন। তাছাড়াও পেঁয়াজে আরও কয়েকটি রোগ হয়, যেমন চারা অবস্থাতেও কিন্তু স্টেম ফাইলেম লিফ ব্লাইট, যে পেঁয়াজের মারাত্মক রোগ, সেটাও কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রেও আপনি সেই রোগটিকে কন্ট্রোল করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। পেঁয়াজের চারাতে আপনি মোট 2 বার স্প্রে করবেন। যখন দেখবেন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি গাছ হয়ে গেছে তখন একটি ডোজ, আবার 3 থেকে 4 ইঞ্চি যখন হয়ে যাবে তখন একটি ডোজ স্প্রে করবেন। মোট 2টি ডোজ স্প্রে করলে আপনার পেঁয়াজের চারা বিভিন্ন রকম রোগ থেকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন, বুঝতে পারলেন। তো এই কাজটি আপনারা প্রত্যেকে অবশ্যই করবেন। পেঁয়াজের চারাতে অ্যামিস্টার টপ স্প্রে করলে গাছের যে গ্রোথ শক্তি সেটা কিন্তু থমকে যাবে, এটা কিন্তু অনেকের ভাবনা। তো এই ভাবনা সম্পূর্ণ ভুল। আপনার অ্যামিস্টার টপের টেকনিক্যাল কী আছে,
অ্যাজক্সিস্ট্রোবিন ডাইফেনকোনাজল, তাই তো আপনাদের আমি একটু ক্লিয়ার করে বলি, যতগুলো ট্রায়াজল গ্রুপের ফাঙ্গিসাইড আছে যেমন হেক্সাকোনাজল, টেবুকোনাজল, পপিকোনাজল, বুঝতে পারলেন, এই সমস্ত টেকনিক্যালগুলি, ট্রাইসাইকোনাজল, এই যে জল এই সমস্ত টেকনিক্যালগুলি যদি আপনি চারা অবস্থায় স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু গাছগুলি আপনার থমকে দাঁড়িয়ে যায়। কিন্তু ডাইফেনকোনাজল চারা অবস্থাতে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না? কারণ হচ্ছে আমি বিভিন্ন ফসলে প্র্যাকটিক্যাল করে দেখেছি, তাতে কোনো রকম প্রবলেম হয়নি। গাছের যে গ্রোথ থমকে যাবে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝতে পারলেন। আমার প্রতি বিশ্বাস রাখুন, আপনি চারাতে অবশ্যই স্প্রে করবেন, বুঝতে পারলেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই অ্যামিস্টার টপ স্প্রে করা যাবে যে কোনো চারাতে। আপনার টমেটো, বেগুন, লঙ্কা, ধনে, তারপর হচ্ছে লাউ, ঝিঙে, কুমড়ো, যে কোনো চারাতে আপনি অ্যামিস্টার টপ টেনশন ছাড়াই আপনি স্প্রে করতে পারেন। শুধু হচ্ছে অ্যামিস্টার টপ, বাকি অন্যান্য প্রোডাক্ট বা টেকনিক্যাল যেগুলো বললাম, যে টেবুকোনাজল, ট্রাইসাইকোনাজল, হেক্সাকোনাজল, এই সমস্ত টেকনিক্যাল কিন্তু স্প্রে করা চলবে না। শুধু একমাত্র অ্যামিস্টার টপটা কিন্তু স্প্রে করা যাবে। এটা হচ্ছে আমার দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল, সেখানে দেখেছি কোনো রকম প্রবলেম হয়নি, তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারছি, বুঝতে পারলেন। তো এই ভাবনা যাদের মধ্যে আছে যে অ্যামিস্টার টপ স্প্রে করলে গাছ বসে যাবে সেটা কিন্তু একদম সঠিক নয়। আপনারা নো চিন্তা অবশ্যই স্প্রে করবেন। এবার আমি আরেকটি বিষয় আলোচনা করি। পেঁয়াজের চারা যদি খুবই মজবুত হয়, একটু মোটাসোটা হয়, তাহলে সেই চারা আপনি যেই মূল জমিতে লাগাবেন সেখান থেকে কিন্তু আপনি ভালোভাবে ফলন করতে পারবেন। তো সেজন্য আপনাকে দুটি স্প্রে করতে হবে, খুবই ভালো কাজ করবে। সেটা হচ্ছে মাইক্রো ফার্ম কোম্পানির নিউট্রিওয়েভ, এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউট্রিওয়েভ। এবার এর মধ্যে কি আছে সেটা একটু বলি আপনাদের। এর মধ্যে আছে কোলাইন, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম, আয়রন এবং সিলিকন, এই সমস্ত মেটেরিয়ালস, তার পাশাপাশি হিউমিক অ্যাসিড। যদি আপনি এটা পেঁয়াজের চারাতে মোট দুবার স্প্রে করতে পারেন তাহলে সেই চারা কিন্তু খুব মজবুত হবে এবং মোটাসোটা হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মোট দুবার স্প্রে করবেন, দিয়ে আপনি মূল জমিতে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু একদম ছক্কা। পেঁয়াজ কিন্তু একদম সুস্থ, সতেজ, রোগমুক্ত থাকবে, দিয়ে আপনি মূল জমিতে লাগাবেন, বুঝতে পারলেন। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে, যেই জমিতে আপনি পেঁয়াজ চাষ করবেন সেই জমিতে আপনি এখন করবেন কি, ভালোভাবে 3 থেকে 4 খানা চাষ দিবেন। ভালো করে চাষ দেওয়ার পর মাটিটিকে ভালো করে শুকিয়ে নেবেন বা মাটিগুলোকে ভালো করে আলগা করে নেবেন। এটা করলে মাটির মধ্যে থাকা যে মিথেন গ্যাস সেগুলো বেরিয়ে যাবে, যার ফলে পেঁয়াজের যে শিকড় অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু ফলন ভালো হবে, বুঝতে পারলেন। তো পেঁয়াজ গাছ লাগানোর পর কি কি সার প্রয়োগ করবেন সেই মাত্রাগুলি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, সেগুলো দেখবেন, বুঝতে পারলেন। তো যখন আপনি পেঁয়াজের জমি তৈরি করবেন অবশ্যই বলবো, যদি পারেন বিঘা প্রতি 1 ট্রাক্টর গোবর সার ছড়িয়ে দেবেন। যদি গোবর সার না পান সেক্ষেত্রে আপনি বিঘা প্রতি 50 কিলো সর্ষে খোল জমিতে ছড়িয়ে দিয়ে চাষ করবেন, বুঝতে পারলেন। আবার যাদের জমি মাটি খুব খারাপ হয়ে গেছে, মাটির পিএইচ ব্যালেন্স 6-এর নিচে নেমে গেছে, সেক্ষেত্রে বলবো অবশ্যই বিঘা প্রতি আপনি অন্ততপক্ষে 30 কিলো কৃষি চুন বা ডলোমাইট প্রয়োগ করবেন, বুঝতে পারলেন। ডলোমাইটের সাথে আপনি বিঘা প্রতি 3 কিলো ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে চাষ করবেন। তো এই কাজটি অবশ্যই করবেন।
তাহলে আপনাকে মোট 2 বার চাষ দিতে হবে। প্রথম যখন চাষ দিবেন তখন আপনি বিঘা প্রতি 30 কিলো ডলোমাইট, তার সাথে 3 কিলো ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে 2খানা চাষ দিবেন। 2খানা চাষ দেওয়ার পরে জমিটিকে 7 থেকে 8 দিন ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে তারপরে আপনি বিঘা প্রতি 30 কিলো সর্ষে খোল ছড়িয়ে দিয়ে ভালোভাবে চাষটা দিয়ে দিবেন। এটা করলে মাটিটা আপনার তৈরি হয়ে থাকবে। তারপর সেই জমিতে আপনার মনের মতো করে আপনি বীজ, এই পেঁয়াজি যে চারা, সেটি আপনি রোপণ করবেন। দেখবেন আপনার জমিতে ফলন কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, সে নিয়ে কোনো চিন্তা নাই। তো আপনাদের পেঁয়াজ চাষ সম্পর্কে যদি এমার্জেন্সি কোনো রকম প্রবলেম থাকে বা কিছুই বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি পেঁয়াজের যদি আপনারা প্রত্যেকে রোগ থেকে শুরু করে পোকা এবং ভিটামিন সমস্ত কিছু নিতে চান, তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করে আসবেন। আমি পেঁয়াজ চাষের A to Z পরিচর্যা নিয়ে আপনাদের এমনভাবে ট্রিটমেন্ট দিব, আগামী দিনে কোনো রকম প্রবলেম হবে না। তো পেঁয়াজ চাষ সম্পর্কে আপাতত এইটুকুটাই আমার বক্তব্য ছিল, যে চারা কিভাবে তৈরি করবেন এবং মূল জমিতে পেঁয়াজ চাষ যে করবেন সেই জমির মাটি কিভাবে তৈরি করবেন। তো এই নিয়মগুলো এখন চালান, তাহলে আর কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো আমার এই চ্যানেলে যারা প্রথম, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। এবং আগামী দিনে পেঁয়াজ চাষের আরও যে কয়েকটি ভিডিও দেব সেগুলো দেখবেন। আশা করি আর কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।